কাশী, কাঞ্চি, দ্রাবিড় প্রভৃতি স্থানের পণ্ডিতগণকে তর্কে পরাজিত করে এক দিগ্বিজয়ী পণ্ডিত নবাবের দরবারে উপস্থিত হয়ে বললেন, জাহাপানা, আপনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। আপনার এই বিশাল রাজ্যে এমন যদি কোনো পণ্ডিত থাকে যিনি আমাকে তর্কে হারাতে পারবেন, তবে আমার সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে বলুন। যিনি আমাকে তর্কে পরাজিত করতে পারবেন, আমি আজীবন তার চাকর হয়ে থাকব। আর তিনি যদি আমার কাছে তর্কে পরাজিত হন, তবে আমার কাছে তাকে আজীবন চাকর হয়ে থাকতে হবে। নবাব চিরদিনই কৌতুকপ্রিয়। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে একটি চিঠি লিখে জানালেন, কাশী, কাঞ্চি, দ্রাবিড়, বিদর্ভ প্রভৃতি স্থানের সকল শ্রেষ্ঠ পণ্ডিতগণকে পরাজিত করে এক পণ্ডিত আমার দরবারে উপস্থিত হয়েছেন। তিনি আমার রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে চান। আমার রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতগণ সকলেই নবদ্বীপ অঞ্চলে বাস করেন। অতএব আপনি অবিলম্বে একজন শ্রেষ্ঠ পণ্ডিত পাঠিয়ে আমার মুখ রক্ষা করুন। দিগ্বিজয়ী পণ্ডিতের একটি শর্ত আছে, যার কাছে তিনি পরাজিত হবেন, আজীবন তিনি তার চাকরের কাজ করবেন। আর আমাদের শ্রেষ্ঠ পণ্ডিতকে যদি দিগ্বিজয়ী পণ্ডিত তর্কে পরাজিত করতে পারেন, তবে সেই পণ্ডিতকে আজীবনকাল উক্ত দিগ্বিজয়ী পণ্ডিতের চাকর হয়ে কাটাতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাবের চিঠি তার সভার সকল পণ্ডিতদেরই পড়ে শোনালেন। তারা কেউ চাকর হবার ভয়ে দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে রাজি হলেন না। মহারাজ তখন নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতদের ডেকে পাঠালেন, কিন্তু তারাও কেউ দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে রাজি হলেন না। তারা সবাই এক বাক্যে বললেন, মহারাজ, অত বড় পণ্ডিত তিনি, কাশী, কাঞ্চি, বিদর্ভ প্রভৃতি স্থানের শ্রেষ্ঠ পণ্ডিতগণকে হারিয়ে এখানে এসছেন। তার সঙ্গে তর্ক করে কি শেষ পর্যন্ত চাকরের কাজ করে বাকি জীবনটা কাটাবো? আমরা কেউই তার সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে রাজি নই। এদিকে নবাব আর একখানা চিঠি মহারাজ কৃষ্ণচন্দ্রকে পাঠালেন, অবিলম্বে রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতকে তার দরবারে পাঠাবার জন্যে। রাজা কৃষ্ণচন্দ্র মহা ঝামেলায় পড়লেন। এদিকে নবাবের জোর তাগিদ, অপরদিকে কোনো পণ্ডিতই তর্কে প্রবৃত্ত হতে রাজি নয়। অথচ নবাবের অনুরোধ না পালন করলেও সমূহ বিপদের সম্ভাবনা। যা খেয়ালি নবাব! মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে এই সমস্ত নানা কথা ভাবছিলেন। এমন সময় গোপাল রাজসভায় প্রবেশ করে মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি কি কোনো তিক্ত ঔষধ সেবন করেছেন, নতুবা আপনার মুখের অবস্থা এইরূপ কেন? মহারাজ তখন গম্ভীর স্বরে বললেন, গোপাল, সবসময় ভাঁড়ামি আমার পছন্দ নয়। আমি কিনা চিন্তায় হাবুডুবু খাচ্ছি, আর তুমি দিব্যি ভাঁড়ামি করছো। গোপাল করজোরে বলল, হুজুর, আমার অপরাধ ক্ষমা করুন। আপনার চিন্তিত হবার কারণ জানতে পারি কি? মহারাজ তখন নবাবের চিঠির কথা, দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে কোনো পণ্ডিতেরই তর্কে প্রবৃত্ত হতে রাজি না হওয়ার কথা একে একে সবই গোপালকে বললেন। রাজার কথা শুনে গোপাল হাসি মুখে বলল, এর জন্যে আপনার এত ভাবনা? আমি তর্কে প্রবৃত্ত হব? তাচ্ছিল্য ভরে মহারাজ বললেন, তুমি তর্ক করবে দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে? সভাস্থ সকল লোকই হেসে উঠল হো হো করে। গোপাল গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, আমি প্রবৃত্ত হব তর্কে। দেখি কেমন সে পণ্ডিত। আমি আগামীকালই নবাব দরবারের উদ্দেশ্যে রওনা হব। গোপালের কথা শুনে মন্ত্রীমশাই ব্যঙ্গ ভরে বললেন, খাচ্ছিল ভাঁড় ভাঁড়ামি করে, এবার যে তার চাকরামি ঘাড়ে। গোপাল বলল, কে কার চাকর হবে পরেই বোঝা যাবে। পরদিন সকালেই গোপাল পণ্ডিত সেজে 3টি গরুর গাড়ি ভর্তি পাঁজি পুঁথি নিয়ে নবাব দরবারের উদ্দেশ্যে রওনা দিল। গোপাল নবাব দরবারে পৌঁছেই নবাবকে সেলাম করে বলল, জাহাপানা, আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন। আমি দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে চাই। আমি তার জয়ের গর্ব ভেঙে চুরমার করে দিতে চাই। কোথায় সেই অর্বাচীন যে নবদ্বীপবাসী পণ্ডিতগণের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে চায়? দিগ্বিজয়ী পণ্ডিত তখন নবাবের দরবারেই বসেছিলেন। তিনি গোপালের বিরাট পণ্ডিত সুলভ চেহারা দেখে এবং একজন অনুচরের মুখে
3খানা গরুর গাড়ি ভর্তি পুঁথি আনার কথা শুনে ভীষণ ঘাবড়ে গেলেন। তিনি বললেন, আজ তো তর্কে প্রবৃত্ত হওয়ার সময় নেই, আগামীকালই তর্ক করব। নবাব গোপালকে বললেন, পণ্ডিত মশাই, আপনি অত দূর থেকে এসছেন, আজ বিশ্রাম গ্রহণ করুন, আগামীকালই তর্কে প্রবৃত্ত হবেন। গোপাল বলল, বেশ, আমি যে কোনো সময় তর্কে প্রবৃত্ত হতে রাজি আছি। গোপাল নবাবের অতিথিশালায় গিয়ে 3 গাড়ি পুঁথি নিয়ে উঠল। অতিথিশালার ঠিক পাশেই দিগ্বিজয়ী পণ্ডিত উঠেছিলেন। তিনি সেই দিন সন্ধ্যাবেলায় তাঁর এক অনুচরকে পাঠালেন গোপালের পাণ্ডিত্যের বহর যাচাই করার জন্যে। দিগ্বিজয়ী পণ্ডিতের অনুচর গোপালকে এসে জিজ্ঞেস করলেন, পণ্ডিত মশাই, আপনি 3 গাড়ি বোঝাই এত কি পুঁথি এনেছেন? গোপাল বলল, জ্ঞান ভাণ্ডারের কি শেষ আছে বৎস? এতে অনেক পুঁথি আছে, আর এমন সব পুঁথি আছে যে দিগ্বিজয়ী পণ্ডিত সে সকল পুঁথির নাম শোনেনি। কয়েকখানার নাম বলুন তো দেখি। গোপাল এবার বলতে শুরু করলো, ক্ষুদ্র খট্টাঙ্গ পুরাণ, বৃহৎ খট্টাঙ্গ পুরাণ, স্বর্গ চতুর্ভুজ সপ্তদশ খণ্ড, কৈবল্য রত্ন সন্দর্ভ, নিখিল বিশ্ব চাঞ্চল্য বিভব কৈবল্য রসামৃত নিধি, ইত্যাদি ইত্যাদি। গোপালের মুখে এই ধরনের সব পুঁথির নাম শুনে দিগ্বিজয়ী পণ্ডিতের অনুচর ভীষণ ঘাবড়ে গেল। গোপাল তাকে বলল, আমার বাড়িতে এখনো ১৮ জন দিগ্বিজয়ী পণ্ডিত দাসত্ব করছে, একে নিয়ে অবশ্য ঊনবিংশ হবে। আমার আরও একজন দাস দরকার। দিগ্বিজয়ী পণ্ডিতের অনুচর এই সমস্ত কথা শুনে গিয়ে তার প্রভুকে নিবেদন করল। দিগ্বিজয়ী পণ্ডিত সব শুনে বললেন, য পলায়তি স জীবতি, আজ রাতেই অন্ধকারে আমাদের এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে। গোপাল ভোরবেলায় অতিথিশালার বারান্দায় দাঁড়িয়ে দেখলেন কিভাবে দিগ্বিজয়ী পণ্ডিত চুপি চুপি অনুচর বর্গ সহ পালিয়ে যাচ্ছেন। গোপাল পরদিন সকালবেলায় নবাব দরবারে গিয়ে বলল, কোথায় সেই অর্বাচীন দিগ্বিজয়ী পণ্ডিত? নবাব তখন দিগ্বিজয়ী পণ্ডিতকে অতিথিশালা থেকে ডেকে আনার হুকুম দিলেন। তারা ফিরে এসে বলল, দিগ্বিজয়ী পণ্ডিত রাতারাতি পালিয়ে গেছে, কোথাও তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপাল বলল, হুজুর, সে আমার নাম শুনেই আর তর্ক করতে সাহস পেল না। নবাব সন্তুষ্ট হয়ে গোপালকে ২০০০ আশরফি পুরস্কার দিয়ে বললেন, আপনার মতন পণ্ডিত যে কষ্ট করে নবাব দরবারে এসছেন, তাতেই নবাব দরবার ধন্য হয়ে গেছে। নবাব গোপালের মারফত রাজা কৃষ্ণচন্দ্রের কাছে একখানা চিঠি লিখে জানালেন, মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি আপনার প্রতি খুবই সন্তুষ্ট। আপনি এমনই একজন পণ্ডিত পাঠিয়েছিলেন যার সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে ভয় পেয়ে স্বয়ং দিগ্বিজয়ী পণ্ডিত রাতারাতি সাঙ্গভঙ্গ নিয়ে পালিয়ে গেছেন। গোপাল সেই চিঠি নিয়ে নাচতে নাচতে নবাবের দরবার থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে এসে পৌঁছালো। নবাবের চিঠি পড়ে রাজা কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেলেন। গোপালের মুখে আনুপূর্বিক সকল ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে গড়িয়ে পড়লেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।